আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমরা শুনে আসব সিফাত আলমের একটি ঘটনা। আশা করছি সিফাত আলমের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম মুন্না ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি ব্যক্তিগতভাবে আমাকে বেশ নাড়া দিয়েছে, কারণ এর সাথে জড়িয়ে আছে একটি পারিবারিক ট্র্যাজেডি এবং এমন কিছু বিষয় যা আধুনিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মহসিন ভাই। পেশায় তিনি একজন ল্যান্ড সার্ভেয়ার বা আমিন। সরকারি বেসরকারি নানা প্রজেক্টে জমি মাপজোক করাই ওনার কাজ। একদিন ওনার সাথে আমার দেখা হয়। হাতে থাকা ডিনার গ্লাসে ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে উনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলেন। গ্যালারি ঘেটে একটা ছবি দেখালেন আমাকে। একটা পুরনো একতলা বাড়ির ছবি, যার দেয়ালগুলো শ্যাওলা এবং কালচে দাগ পড়ে আছে, আর সামনে বিশাল এক আগাছা জঙ্গল। মহসিন ভাই বললেন, সিফাত ভাই, এই প্রপার্টিটার মাপজোক করতে গিয়ে আমি যেভাবে ফেঁসে গিয়েছিলাম তা কাউকে বলতে পারবো না। আমি এটা এখনও নিজের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমি জানি আপনারা এসব নিয়ে কাজ করেন, তাই আজ আপনার কাছে এই ব্যাপারটা আমি বলছি। ঘটনাটি আমি মহসিন ভাইয়ের ভাষাতে বলছি। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মহসিন ভাই, সিফাত ভাই, আমাদের কাজটা এমনিতে বেশ টেকনিক্যাল। কম্পাস, চেইন আর ম্যাপ নিয়ে কারবার। ইমোশনের জায়গা এখানে খুব কম। কিন্তু গত মাসের ওই অ্যাসাইনমেন্টটা ছিল একদম অন্যরকম। আমাকে হায়ার করেছিলেন একজন ভদ্রমহিলা, নাম রেনু আপা। ওনার বাবার রেখে যাওয়া গ্রামের বাড়িটা বিক্রি করবেন তিনি, তাই বাউন্ডারি আর জমির দাগ নাম্বার কনফার্ম করার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন। জায়গাটা নোয়াখালীর একটি জায়গা, বেশ ইন্টেরিয়র এরিয়া। মেইন রোড থেকে রিকশায় যেতে অনেকটা পথ। আমরা যখন ওই বাড়ির গেটের সামনে পৌঁছালাম তখন দুপুর কুড়িয়ে বিকেল। বাড়িটা দেখেই আমার বুকের ভেতরটা কেমন যেন গড়ে উঠল। কেমন একটা থমথমে ভাব, যেন বাতাসও এখানে চলতে ভয় পায়। রেনু আপা গেটের তালা খোলার সময় দেখলাম ওনার হাত কাঁপছে। উনি বারবার ওড়না দিয়ে মুখ মুছছিলেন, যদিও তখন শীতকাল ছিল। সাথে ওনার 10 বছরের মেয়ে নাম তুলি। বাচ্চাটা খুব চুপচাপ মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কাজ শুরু করলাম, কিন্তু কাজে মন বসাতে পারলাম না। বাড়ির পেছনে একটা বিশাল বড় বাঁশ ছাড়, সেখান থেকে বাতাসের শব্দে একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দাঁত ঘষছে। পরের দিন কাজের ফাঁকে আমি গ্রামের মসজিদের ইমাম মাওলানা হাফিজ সাহেবের সাথে কথা বলতে যাই। উনি বেশ বয়স্ক মানুষ, সাদা দাড়ি, চোখে মুখে একটা গাম্ভীর্য। আমি ওনাকে রেনুকার বাড়ি বিক্রির কথা বলতে উনি দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, অবশেষে ফিরল, কিন্তু বাড়ি বিক্রি করলেই কি মুক্তি মিলবে? আমি অবাক হয়ে তাকালাম। আমার আগ্রহ দেখে হুজুর আমাকে একটা ঘটনা শোনালেন, যা আসলে আমার মতো শক্তভক্ত মানুষেরও হাত পা ঠান্ডা হয়ে যাবে। এটা কোনো সাধারণ জমি জমার বিরোধ না। ঘটনাটা প্রায় 12-13 বছর আগের। রেনু আপা তখন অনেক ছোট। মা মারা গেছেন বছর 3 হলো। বাবার সাথেই থাকতেন এই বাড়িতে। রেনু আপা তখন ইন্টারে পড়তেন। খুব বিজ্ঞান মনস্ক আর স্মার্ট ছিলেন। গ্রামের কুসংস্কার বা ভূতপ্রেত এসব নিয়ে তেমন একটা বিশ্বাস করতেন না। একদিন বিকেলে উনি ওনার বান্ধবীদের সাথে ওই উত্তরপাড়া বাজারের পাশ দিয়ে ফিরছিলেন। হঠাৎ ওনার মনে হলো বাজারের অন্ধকার থেকে কে যেন খুব পরিচিত গলায় তাকে ডাকছে। কণ্ঠটা ওনার মৃত মায়ের মতো। রেনু, এই রেনু। উনি ডানে বামে তাকান। ওনার বান্ধবীরা জিজ্ঞেস করল, কিরে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? রেনু আপা কিছু বললেন না। ভাবলেন হয়তোবার মনের ভুল। একে তো মা মরা মেয়ে, তার উপর হয়তো পরীক্ষা স্ট্রেস বা হরমোনাল কোনো চেঞ্জ। নিজেকে এসব বলে সান্ত্বনা দিলেন, কিন্তু মনের ভেতরের খচখচাটা যেন রয়েই গেল। কারণ ডাকটা এত স্পষ্ট ছিল যে মনে হলো কেউ কানের কাছে এসে কথা বলেছে। সমস্যা শুরু হলো সেই রাত থেকেই। রেনু আপার রুমটা ছিল পশ্চিম দিকে। জানালার পাশেই একটা হাসনাহেনা গাছের ফুল। রাতে কারেন্ট ছিল না, লোডশেডিং। মোমবাতির আলো আধারিতে উনি টেবিলে বসে পড়ছিলেন। হঠাৎ নাকে একটা গন্ধ এলো। হাসনাখুনের তীব্র গন্ধের সাথে মিশে আছে একটা বোটকা পচা মাংস, পচা গন্ধ। মনে হচ্ছিল আশেপাশে কোনো প্রাণী মরে পচে আছে। রেনু আপা উঠে গিয়ে জানালা বন্ধ করতে যাবেন, ঠিক তখনই আবার সেই ডাক। জানালার ঠিক ওপাশ থেকে, গ্রিলের একদম কাছে, মায়ের সে আদর মাখা কণ্ঠ, কিন্তু ভাঙা গলার ডাক, রেনু, দরজাটা খোল না মা। ভাই, আপনি চিন্তা করেন, একটা মেয়ে যে তার মাকে হারিয়েছে, তার জন্য এই সিচুয়েশনটা কতটা মেন্টাল টর্চারের। রেনু আপা ভয় পেলেন না। উনি ভাবলেন এটা ওনার হ্যালুসিনেশন হচ্ছে। উনি নিজেকে বোঝালেন, এটা আমার সাবকনশিয়াস মাইন্ডের খেলা। আমি মাকে মিস করছি, তাই এসব শুনছি। উনি কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলেন। কিন্তু সেই ডাক আর থামল না। সারা রাত ধরে সে একই ডাক তার কানে এসে পৌঁছালো। গ্রামের প্রবীণরা বললেন, নিশির ডাকে নাকি সাড়া দিতে নেই, দিলে নাকি বিপদ হয়। রেনু আপা প্রথম 3-4 রাত নিজেকে খুব শক্ত করে রাখলেন। উনি ওনার বাবাকেও কিছু জানালেন না,
কারণ বাবা টেনশন করতে পারে। উনি ভাবলেন কোনো ডাক্তার দেখাবেন, হয়তো ওনার কোনো সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে বা উনি স্প্লিট পার্সোনালিটি টাইপ কিছু রোগে ভুগছেন। কিন্তু গ্রামের পরিবেশে চাইলেই তো আর সাইকোলজিস্ট পাওয়া যায় না। চতুর্থ রাতের ব্যাপারটা আরও সিরিয়াস হলো। এবার শুধু শব্দ নয়, রেনু আপা দেখলেন জানালার বাইরে একটা ছায়া, মানুষের মতো কিন্তু উচ্চতা অস্বাভাবিক। কেউ যেন কুঁজো হয়ে জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাকও নেই, পিন পতন নীরবতা। রেনু আপা ভয়ে কুকড়ে রইলেন, শরীর ঘামে ভিজে যাচ্ছে। উনি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন, কিন্তু ভয়ে ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মুখটা যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। পঞ্চম রাত। এই রাত ছিল ডিসাইডিং ফ্যাক্টর। সেদিন আকাশ খুব মেঘলা ছিল, টিপ টিপ বৃষ্টি পড়ছিল টিনের চালে। বৃষ্টির একটানা শব্দে এমনিতে অন্য আওয়াজ পাওয়া খুব কঠিন। রেনু আপু ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই ডাকটা আবার এলো তার কানে। তবে এবার ফিসফিসানি নয়, এবার মনে হলো কেউ যেন যন্ত্রণায় আর্তনাদ করছে। রেনু মারে, আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলছে, দরজাটা খোল না মা। মায়ের আকুতি শুনে রেনু আপার সব যুক্তি, সব বিজ্ঞান, সব লজিক ধুয়ে মুছে গেল। ওনার মনে হলো মা সত্যি সত্যি বাইরে বিপদে পড়েছেন। উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। মন্ত্রমুগ্ধের মতো যেন কোনো রোবট বা জিন্দা লাশ হাঁটছে সেভাবে বিছানা থেকে নামলেন। ওনার শরীর কাঁপছিল, কিন্তু পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে না। কেউ যেন রিমোট দিয়ে তাকে কন্ট্রোল করে সেদিকে নিয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে দরজাটা খুললেন। পুরনো দরজা খোলার সময় একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। বাইরে তখন হালকা বৃষ্টি। উনি বারান্দায় এসে দাঁড়ালেন, উঠানের দিকে তাকালেন। কেউ নেই, শুধু সেই হাসনাহেনা আর পচা মানুষের বোটকা গন্ধ অনেক বেশি তীব্র হয়ে তার নাকে এসে পৌঁছালো। উনি ডাকলেন, মা তুই কোথায়? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শোষ শব্দ। হঠাৎ ওনার মনে হলো বারান্দার এক কোণে, যেখানে অন্ধকার সবচেয়ে বেশি, সেখানে কিছু একটা নড়ছে। অন্ধকার চোখ শুয়ে আসতে উনি দেখলেন মাটির সাথে মিশেছে কিছু একটা। জিনিসটা মানুষ নয়, আবার পুরোপুরি সাপও নয়। মেঝের উপর দিয়ে ঝেড়ে ঝেড়ে আসছে। তার শরীর থেকে বের হচ্ছে হাড় হিম করা একটা শীষ ধ্বনি। রেনু আপার আর কিছুই মনে নেই। যখন ওনার জ্ঞান ফিরল, তখন পরের দিন সকাল। উনি আবিষ্কার করলেন নিজেকে নিজের বিছানায় শোয়া অবস্থায়। পাশে ওনার বাবা বসে আছেন, চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। রেনু আপা উঠতে চাইলেন, কিন্তু পারলেন না। ওনার শরীরটা যেন অবশ হয়ে আছে। মনে হচ্ছে শরীরের সব শক্তি কেউ সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়েছে। বাবা বললেন উনি নাকি রেনু আপাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। সেদিন সকাল থেকেই শুরু হলো আসল সমস্যা। রেনু আপার গায়ের রং, যেটা এমনিতে বেশ উজ্জ্বল ছিল, সেটা ফ্যাকাশে হতে শুরু করলো, একদম সাদা কাগজের মতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওনার ডান পায়ের করালের ঠিক উপরে দুটি ছোট ছিদ্র দেখা গেল, দেখতে একদম সাপের দাঁতের দাগের মতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জায়গাটা ফুলেনি, কোনো বিষক্রিয়ার লক্ষণ নেই, শুধু জায়গাটা বরফের মতো ঠান্ডা। স্বাভাবিকভাবেই ওনার বাবা এটাকে সাপের কামড় ভেবে ভয় পেলেন। উনি সাথে সাথে গ্রামের পল্লী চিকিৎসক, তারপর সদরের বড় এমবিবিএস ডাক্তার সবাইকেই দেখালেন। ডাক্তাররা ব্লাড টেস্ট করালেন, হার্ট চেক করলেন, কিন্তু সব রিপোর্ট নর্মাল। ডাক্তাররা বললেন এটা হলো কোনো পোকামাকড়ের কামড়, আর অজ্ঞান হওয়াটা অতিরিক্ত স্ট্রেসের কারণ। আমরা কিছু ভিটামিন আর আয়রন ট্যাবলেট দিচ্ছি, এতেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না। রেনু আপা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলেন। উনি সারাদিন বিছানায় একটা লাশের মতো পড়ে থাকতেন, চোখের নিচে কালি পড়ে গেল। আর রাতে উনি আর ঘুমাতেন না, শুধু জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করতেন। মাঝে মাঝে ওনার বাবা দেখতেন ঘুমের ঘরে অদ্ভুত ভঙ্গিতে শরীর পাকাচ্ছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। হাড়গুলো মটমট করার মতো শব্দ হতো। বাবা নিরুপায় হয়ে শেষমেশ মাওলানা হাফিজ সাহেবের শরণাপন্ন হলেন। হাফিজ সাহেব মানুষটা খুব জ্ঞানী। উনি রেনু আপাকে দেখেই বুঝেছিলেন এটা কোনো মেডিকেল সায়েন্সের কেস নয়। উনি বাবাকে বললেন, আমাকে আজ রাতে মেয়েটার ঘরে থাকতে দিতে হবে, আমি নিজের চোখে কিছু বিষয় কনফার্ম করতে চাই। মহসিন ভাই তখন চায়ের কাপটা নিচে রেখে নড়ে চড়ে বসলেন, গলার স্বর নামিয়ে বললেন, সিফাত ভাই, হুজুর সেই রাতে যা দেখেছিলেন সেটা উনি আমাকে কাপা কাপা গলায় বলেছিলেন। আমি ওনার কথাগুলোই আপনাকে শোনাচ্ছি। বলছেন মাওলানা হাফিজ, শোনো বাবা, আমি আমার জীবনে কোনোদিন এমন দেখিনি, কিন্তু সেই রাতে রেনু মা জননীর ঘরে আমি যা ফেস করলাম তা আমার ইমানের খুঁটি পর্যন্ত অনেকটা নাড়িয়ে দিয়েছিল। এশার নামাজের পর আমি রেনুর বাবার পারমিশন নিয়ে ওদের গেস্ট রুমে, মানে রেনুর পাশের রুমে অপেক্ষা করতে লাগলাম। মাঝরাতের দিকে আমি রেনুর রুমে ঢুকলাম। মেয়েটা তখন গভীর ঘুমে, কিন্তু ওর শ্বাস প্রশ্বাস ছিল প্রচণ্ড রকমের ভারী। মনে হচ্ছিল ওর বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। আমি রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে বসলাম, সাথে আমার তসবি আর কিছু পড়ার পানি। ঘরটা অন্ধকার, শুধু একটা বাতি জ্বলছে টিম টিম করে। রাত তখন আনুমানিক 3টা কি সোয়া 3টা হবে, যেটাকে আমরা বলি ডেভিল টাওয়ার বা তাহাজ্জুদের ওয়াক্তের ঠিক আগের সময়। হঠাৎ করেই আমি ফিল করলাম ঘরের টেম্পারেচার স্যাডেনলি ড্রপ করলো। এতক্ষণ খুব গরম ছিল,
হঠাৎ কনকনে শীত, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। ঠিক তখনই জানালার দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো লোহার শীটগুলো কেউ খুব শক্তি দিয়ে পাকানোর চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ শব্দ হতে শুরু করলো। আমি সূরা পড়তে শুরু করলাম, কিন্তু আমার জিভ অরষ্ট হয়ে আসছিল। হ্যারিকেনের আলোটা হঠাৎ ধপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল। এবার আগুনের রংটা স্বাভাবিক হলুদ না, নীলচে হয়ে গেল। আর সে নীলচে আলোয় আমি দেখলাম জানালার সেই কালো ধোঁয়ার মতো কিছু একটা রুমে ঢুকছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকার নিল। আমি আমার চোখের চশমাটা ঠিক করলাম। ভাবলাম এটা হয়তো আমার চোখেরই কোনো ভুল হবে, কেননা বাস্তবে এরকম দেখাটা কারো কাছেই প্রত্যাশিত নয়। কিন্তু না বাবা, ভুল ছিল না। প্রাণীটা ছিল বিশাল। এর পেটের দিকটা ছিল অজগর সাপের মতো আঁশযুক্ত আর মোটা মেঝের সাথে লেপ্টে আছে। কিন্তু কোমর থেকে, আল্লাহ মাফ করুক, কোমরের নিচের অংশটা মানুষের মতো কিন্তু বিকৃত। দুটো পা আছে, কিন্তু সেগুলো অস্বাভাবিকভাবে লম্বা আর ফ্যাকাশে। হাঁটুর জয়েন্টগুলো উল্টো দিকে পাকানো। জিনিসটা কুঁজো হয়ে রিনুর পায়ের দিকে ঝুঁকে আছে। তার উপরের অংশটা মানুষের মতো হলেও মুখটা মানুষের মতো নয়, আবার পুরোপুরি সাপের মতোও নয়। চ্যাপ্টা নাক, হলুদ রঙের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর সে রেনুর পায়ের সেই ক্ষতটায় মুখ লাগিয়ে চুকচুক করে রক্ত চুষছে। শব্দটা অনেকটা বাচ্চা ছেলে ললিপপ চুষছে বলে মনে হয় সেরকম। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর ছিল রেনুর অবস্থা। ও ব্যথায় কাকাচ্ছে না, বরং ও একটা ঘোরের মধ্যে আছে। ওর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার হাতের তসবি সহ শক্ত করে আমি চিৎকার করলাম, আল্লাহু আকবার। আমার আওয়াজে থামল। ও খুব ধীরে ধীরে মেকানিক্যাল পুতুলের মতো আমার দিকে ঘাড় ঘোরালো। ওর মুখে তখনও তাজা রক্ত লেগে আছে। ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু আদিম হিংস্রতা আর উপহাস। বিশ্রী সেই হাসি দেখলে যে কারোর শরীরের রক্ত পর্যন্ত জমে যেতে বাধ্য। তারপর সে কথা বলল, তার মুখ দিয়ে না, মনে হলো আওয়াজটা আসছে তার পেট থেকে, কিংবা বাতাসের সাথে ঘষা লেগে তৈরি হচ্ছে। একটা ডাবল ভয়েস, যেন একসাথে অনেকগুলো সাপ হিস হিস করে কথা বলছে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কেন এসেছিস বুড়ো? এখানে তোর কি কাজ? ওকে আমি অনেক বছর ধরে নজরে রেখেছি। ও আমার, ওর রক্তে শুধুমাত্র আমার অধিকার। আমি কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ও তখন রেনুর পা ছেড়ে দিয়ে জানালার দিকে পিছিয়ে গেল। যাবার আগে ও আমার দিকে আঙুল তুলে, যেটা আসলে আঙুল না পশুর মতো থাবা, ইশারা করল। বলল, আজ তুই বাঁচলি, কিন্তু ওকে আমি ছাড়ব না। ওর বংশের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি পান করব। এটা আমার ক্ষুধা না, এটা আমার পাওনা, এটা আমার জেদ, এটা আমাকে পেতেই হবে। পর মুহূর্তেই জানালার শিক পাকিয়ে সেই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল, আর রেখে গেল মাংসের উৎকট বেটকা গন্ধ আর মেঝেতে কয়েক ফোঁটা লালচে রক্ত। মহসিন ভাই আবার কথায় ফিরলেন। বললেন, হুজুর, এই কথার পর আমি আর ওনাকে প্রশ্ন করার কোনো সাহস পাইনি। তবে হুজুরের এই ঘটনার পর বাবাকে সাফ জানিয়ে দিয়েছিলেন, এই গ্রামে রেনু নিরাপদ নয়। এই সত্তা রেনুর উপর রক্তের স্বাদ পেয়েছে, সে ফিরবেই। বাবাকে বলেছিলেন ওকে শহরে পাঠিয়ে দিন, অন্তত এই জায়গা থেকে দূরে কোথাও। বাবা তাই করেছিলেন। রেনু আপাকে ঢাকায় ওনার খালার বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে উনি লেখাপড়া শেষ করেন, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব শুরু করেন। এরপর বিয়ে, সংসার, স্বামী আর ফুটফুটে মেয়ে তুলিকে নিয়ে ওনার জীবনটা বেশ ভালোই কাটছিল। ইতিমধ্যে ওনার বাবা মারা যান। মৃত্যুর আগে বাবা একটা উইল করে নির্দেশ করে দিয়ে গিয়েছিলেন যেন রেনু আপা আর কোনো দিন ওই গ্রামে না ফেরেন, এমনকি ভিটে বাড়ি বিক্রি করতেও যেন না আসেন। বাবা জানতেন সেই কাল সাপ এখনও সেখানেই আছে, শিকারের অপেক্ষায়। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে বলুন? 10 বছর পর রেনু আপার স্বামীর ব্যবসায় বিশাল ধস নামে। ঋণের দায়ে তারা জর্জরিত হয়ে পড়েন। পাওনাদাররা দিনরাত হ্যারাস করতে থাকে। তাদের বাধ্য হয়ে বাবার সেই নিষেধ অমান্য করে রেনু আপা গ্রামের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন। উনি হয়তো ভেবেছিলেন 10 বছর অনেক লম্বা সময়, সেই জিনিসটা হয়তো এতদিনে চলে গেছে বা মারা গিয়েছে। উনি ওনার মেয়ে তুলিকে নিয়ে গ্রামের বাড়িতে এলেন, আর আমি মহসিন ওই জমি মাপার উদ্দেশ্যেই তাদের সাথে গিয়েছিলাম। কিন্তু সিফাত ভাই, আমরা যখন বাড়িটার ভেতরে ঢুকলাম, তখন থেকে রেনু আপার বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করলো। উনি বারবার বলছিলেন, মহসিন ভাই, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? কিন্তু আমি সত্যিই কোনো গন্ধ পাচ্ছিলাম না, শুধু পুরনো বাড়ির ব্যবসা গন্ধ ছাড়া। কিন্তু রেনু আপার চোখগুলো যেন অস্থির দেখাচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আমরা কাজ প্রায় গুছিয়ে এনেছি। এমন সময় দেখলাম বাড়ির উঠোনের এক কোণে তুলি একাই দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়ে, গ্রামের খেলামেলা পরিবেশ পেয়ে বেশ খুশি।
কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম তুলি কার সাথে যেন কথা বলছে। আশেপাশে কেউ নেই, কিন্তু ও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, তুলি, কার সাথে কথা বলছো তুমি? তুলি আমার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, আঙ্কেল, ওই যে দাদুভাই, দাদুভাই আমাকে ডাকছে। দাদুভাই বলছে আজ রাতে নাকি আমাদের জন্য খুব বড় একটা দাওয়াত আছে। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ আমি জানি তুলির দাদু মানে রেনু আপার বাবা মারা গেছেন প্রায় 5 বছর আগে। আমি তুলির হাত ধরে টান দিলাম, বললাম, চলো ভেতরে চলো। তুলি যেতে চাইল না। ও বাঁশঝাড়ের অন্ধকারের দিকে আঙুল দেখিয়ে বলল, না আঙ্কেল, দাদুভাই রাগ করবে। দাদুভাইয়ের সাথে আরও একজন আছে, অনেক লম্বা দেখতে, সাপের মতো। ও আমাকে বলছে ও আমার মায়ের বন্ধু। আমি তুলির হাত ধরে হ্যাচকা টান দিয়ে বললাম, চল ভেতরে চল। তুলি আমার দিকে এমনভাবে তাকালো যেন ও আমাকে চিনতে পারছে না। ওর চোখের মণি দুটো ঘোলাটে, একদম মৃত মাছের মতো দেখাচ্ছে। ও কোনো বাধা দিল না, পুতুলের মতো আমার সাথে ঘরে চলে এলো। আমি দৌড়ে গিয়ে মেইন ডোরটা বন্ধ করে দিলাম। লোহার খিল লাগানোর সময় খেয়াল করলাম আমার হাত ঘামে পিচ্ছিল হয়ে আছে। বাইরে থেকে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে নেমে এসেছে, আর সেই সাথে শুরু হয়েছে বাতাসের গর্জন। মনে হচ্ছে প্রকৃতিও আজ আমাদের বিরুদ্ধে। ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন রেনু আপা। আমাকে আর তুলিকে এভাবে ঢুকতে দেখে উনি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মহসিন ভাই? আপনারা দৌড়ে এলেন কেন? আর তুলি ঘামছে কেন? কি হয়েছে ওর? আমি কিছু বলার আগেই মৌলানা হাফিজ সাহেব হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে ঢুকলেন। ওনার হাতে একটা বড় টর্চ লাইট আর কাঁধে একটা ঝোলা। উনি এসেই বললেন, দরজা জানালা সব বন্ধ করে দাও, এক্ষুনি এই বাড়ির মেইন সুইচ অফ করে দাও, কারেন্ট রাখা যাবে না। ইলেকট্রিসিটি প্রাকৃতিক কোনো আলো, এদের শক্তি বাড়ায়। আমি অবাক হলাম, কিন্তু কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। হুজুরের গলার টোনটাই এমন ছিল যে মনে হলো উনি হয়তো কোনো যুদ্ধক্ষেত্রের এক সেনাপতি। আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ অফ করে দিলাম। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। হুজুর পকেট থেকে কয়েকটা বড় সাইজের মোমবাতি বের করে জ্বালিয়ে দিল। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় আমাদের 3 জনের ছায়া দেয়ালে ভেসে উঠল। কিন্তু তুলি একদম চুপচাপ। ও ঘরের এক কোণে একটা চেয়ারে বসে পড়ল, তার দৃষ্টি মেঝের দিকে। রাত বাড়ার সাথে সাথে বাইরে ঝড় শুরু হলো। টিনের চালে বৃষ্টির শব্দ যেন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আমরা 3 জনেই ড্রয়িং রুমে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ ঠিক রাত 12টার দিকে বৃষ্টির শব্দে ভেতরে একটা আওয়াজ আমার কানে এলো। দরজায় টোকা, ঠক ঠক ঠক, খুবই ধীরে কিন্তু ভারী টোকা। রেনু আপা চমকে উঠলেন, আমার দিকে তাকালেন। আমি ইশারায় আপাকে চুপ থাকতে বললাম। তারপর সেই ডাক, এবার মায়ের গলায় নয়, এবার ডাকছে একজন বয়স্ক পুরুষের গলায়, রেনু আপার মৃত বাবার গলায়। রেনু, ও মা রেনু, দরজাটা খোলো না মা, বাইরে বৃষ্টি হচ্ছে না, আমি যে ভিজে যাচ্ছি। দেখো, আমি তোমার জন্য চলে এসেছি মা, তোমার তো একা থাকতে বড্ড কষ্ট হয়, আমি তো তোমার বাবা, আমি তো বুঝি। দরজাটা খোলো না মা, একটিবার তোমার কাছে আসি। রেনু আপা 2 হাতে কান চেতে ধরলেন, ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। উনি ফিসফিস করে বললেন, এটা বাবা না, বাবা মরে গেছে, এটা বাবা হতেই পারে না। কিন্তু তখনই তুলি ড্রয়িং রুম থেকে উঠে দাঁড়ালো। ও দরজার দিকে 1 পা বাড়ালো। ওর গলায় সেই বাচ্চা ভাব আর নেই। ও যান্ত্রিকভাবে বলল, মা, দাদু আমাকে ডাকছে, তুমি শুনছো না? দাদু তো ভিজে যাচ্ছে, দরজাটা খুলে দাও। হুজুর লাফিয়ে উঠে তুলির সামনে দাঁড়ালেন। উনি পকেট থেকে একটা কালো সুতো বের করে তুলির হাতে বাঁধতে লাগলেন। কিন্তু তুলি ওই টুকু একটা 10 বছরের বাচ্চা মেয়ে হুজুরকে এক ধাক্কায় সরিয়ে দিল। হুজুর ছিটকে গিয়ে সোফার উপর পড়লেন। আমি হতভম্ব হয়ে গেলাম, একটা বাচ্চার গায়ে এত শক্তি কোথা থেকে এলো? তুলি দরজার দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওকে চেপে ধরলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা আর শক্ত, মনে হচ্ছে আমি কোনো মানুষকে ধরিনি, একটা পাথরকে ধরে আছি। ও আমার দিকে তাকালো, সেই চাহনি আমি জীবনেও ভুলব না। ওর চোখের মণি এখন আর কালো নেই, সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, আর মাঝখানে সাপের মতো চেরা দাগ। কিন্তু সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ঝড়ের বেগে ঘরের ভেতর দমকা হাওয়া ঢুকলো, আর সাথে সাথে সেই অস্বচ্ছ পচা মাংসের বোটকা গন্ধ। মোমবাতিগুলো সব নিভে গেল। আমরা ঘুটঘুটে অন্ধকারে। হুজুরের হাতের টর্চটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার আলোটা শুধুমাত্র এদিক সেদিক ঘুরছে। সে আলোতে আমি তাকে দেখলাম। দরজা ভাঙার দরকার হয়নি, জানালার সেই ভাঙা অংশ দিয়ে কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে সেটা ঘরের ভেতর ঢুকছে। মেঝেতে নামতেই সেটা আকার নিল। হুজুর যেটা বর্ণনা করেছিলেন এটা তার চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ। এর শরীর প্রায় 7 ফুট লম্বা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কুঁজো হয়ে আছে। গায়ের চামড়া জায়গায় জায়গায় পোড়া, আর সেখান থেকে বেরোচ্ছে আঠালো রস। এর কোনো হাত নেই, হাতের জায়গায় সাপের মতো 2টি লিকলিকে অংশ। এর মাথায় মানুষের আঙুলের মতো হাড় বেরিয়ে আছে। সবচেয়ে ভয়াবহ ছিল এর মুখ।
এর মুখের এক পাশ মানুষের মতো, অন্য পাশটা সাপের মতো আঁশযুক্ত। মুখ দিয়ে অনবরত ফেনা বেরোচ্ছে, জিভগুলো বড় বড়, যেন সে ফনা তুলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, একবারে মরণ ছোবল দিবে। হুজুর সোজা সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের দিকে তাকালো, তার গলায় মানুষের ভাষা নেই, আছে একটা মাল্টিপল ভয়েস নিয়ে সে অনেকগুলো মানুষের একসাথে কথা বলছে। সে হুজুরের দিকে তাকিয়ে হিসশিস করে উঠল, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না বুড়ো, আমি বলেছিলাম না আমার কাজে বাধা দিতে আসবি না। এই বলে প্রাণীটা লেজ দিয়ে শরীরের নিচের অংশ দিয়ে হুজুরকে একটি বাড়ি মারল। হুজুর শূন্যে ভেসে গিয়ে ঘরের অন্য প্রান্তের দেয়ালে আছড়ে পড়লেন। হুজুর গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেলেন, আর উঠলেন না। রক্তে ওনার সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল। রেনু আপা চিৎকার করে উঠলেন, ওকে মেরো না প্লিজ, তোমার কি চাই? আমাকে নাও, আমার তুলিকে ছেড়ে দাও। প্রাণীটা এবার রেনু আপার দিকে ঘুরে তাকালো। সে ধীরে ধীরে রেনু আপার দিকে এগিয়ে গেল। টর্চের আলোয় দেখলাম প্রাণীটার চোখ দুটো জ্বলছে। সে রেনু আপার কাছে এসে থামল। রেনু আপা ভয়ে শুকিয়ে গেছেন, কিন্তু নড়ছেন না প্রায়। তখন অদ্ভুত একটা কথা বলল, এমন একটা কথা যা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটাই ছিল গোপন সত্য যা এত বছর ধরে আড়াল ছিল। প্রাণীটা নিচু হয়ে রেনু আপার মুখের কাছে এসে ফিসফিস করে কিন্তু ভারী গলায় বলল, তোকে নিয়ে আমার কি লাভ? তুই তো উশিষ্ট, তোর রক্ত এখন বিষাক্ত হয়ে গেছে। তোর বাবা, সেই লোভী মানুষটা, সে আমাকে কথা দিয়েছিল তার ব্যবসার উন্নতির জন্য। সে আমাকে তোকে দিতে চেয়েছিল, কিন্তু তুই পালিয়েছিলি। তোর বাবা তোর কথা রাখেনি। আর ঋণের নিয়ম জানিস তো, সময় যত বাড়ে সুদের হার তত বাড়ে। রেনু আপা পাথর হয়ে গেলেন। উনার বাবা, উনার নিজের বাবা এই শয়তানের কাছে ওনাকে বিক্রি করে দিয়েছেন। প্রাণীটা এবার তুলির দিকে তাকান। তুলি তখনও দরজার কাছে দাঁড়িয়ে। সেই প্রাণীটা বলল, আসল পাওনা তো এখন অমোঘ, বিশুদ্ধ রক্ত, তৃতীয় প্রজন্মের তাজা প্রাণ। ও আমার সাথে যাবে, ও হবে আমার নতুন খলস। ওর শরীরের ভেতরে আমি আবার নতুন করে জন্ম নেব। রেনু আপা না বলে চিৎকার করে তুলির দিকে দৌড় দিলেন। উনি মেয়েকে বাঁচাতে চাইলেন, কিন্তু প্রাণীটা তার সাপের মতো হাত দিয়ে রেনু আপাকে একটা থাপ্পড় দিয়ে ছুঁড়ে ফেলে দিল। রেনু আপা ছিটকে গিয়ে আলমারির উপর পড়লেন। কাঁচ ভাঙার শব্দ হলো। উনি মেঝেতে পড়ে রইলেন। শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে। উনি জ্ঞান হারালেন না। মা তো সন্তানের বিপদ দেখে জ্ঞান হারানো পাপ মনে করেন। আমি মহসিন, আমি এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলাম। ভয়ে আমার শরীর ভিজে যাচ্ছে। আমি নড়তে চাইছিলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে মিশে গেছে। আমার পায়ে যেন শিকড় গড়িয়েছে। আমি দেখলাম প্রাণীটা তুলির সামনে গিয়ে দাঁড়ালো। তুলি কোনো ভয় পাচ্ছে না, ও যেন হিপনোটাইজড হয়ে আছে। প্রাণীটা তুলির দিকে হাত বাড়ালো, বলল, আয় মা, আয় আমার কোলে। তোর দাদু তোরই জন্য অপেক্ষা করছে। তুলি হাত বাড়িয়ে দিল। প্রাণীটা তুলিকে জড়িয়ে ধরল, আর ঠিক তখনই তুলির মুখ দিয়ে একটা তীব্র আর্তনাদ বেরোলো। এমন আর্তনাদ আমি জীবনে কখনোই শুনিনি। মনে হলো কেউ জ্যান্ত অবস্থায় ওর শরীর থেকে আত্মাটা এক হ্যাঁচকা টান দিয়ে বের করে নিয়েছে। প্রাণীটা তুলির ঘাড়ে কামড় বসালো। রক্ত ফিনকি দিয়ে ছিটে ছিটে রক্ত পড়ছে মেঝেতে। রেনু আপা মেঝেতে পড়ে আছে, হাত বাড়িয়ে শুধু বললেন, তুলি, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, তারপর সব শান্ত। প্রাণীটা তুলির নিথর দেহটা ছেড়ে দিল। তুলি ধপাস করে মাটিতে পড়ল। ওর শরীরটা একদম সাদা, রক্তশূন্য। প্রাণীটা তখনও সেখানে দাঁড়িয়ে, তার শরীরটা এখন আরও বড়, আরও সতেজ। সে আমাদের দিকে তাকিয়ে শেষবারের মতো বিভৎস হাসিটা দিল। এ যেন এক উল্লাসের হাসি, আমাদেরকে তাচ্ছিল্য করার হাসি। তারপর বলল, আজ রক্তের দিন শোধ হলো, কিন্তু রেনু, তুই তো বেঁচে থাকবি। তুই দেখবি, প্রতি রাতে তুই তোর মেয়ের কান্না শুনবি। এটাই তোর শাস্তি, পালিয়ে যাওয়ার শাস্তি। বলতে বলতে জানালার সেই ভাঙা অংশ দিয়ে কালো ধোয়ার কুণ্ডলি হয়ে সে বেরিয়ে গেল। ঝড় তখনও চলছে, কিন্তু ঘরের ভেতরে ঝড়টা তখন আমাদের জীবনকে তছনছ করে দিয়ে গেছে। সকালবেলা গ্রামের লোকজন দরজা ভেঙে আমাদের উদ্ধার করে। হুজুর বেঁচে ছিলেন, কিন্তু ওনার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। উনি আর কোনোদিন হাঁটতে পারবেন না। আর রেনু আপা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মানসিকভাবে উনি আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারলেন না। পুলিশ পোস্টমর্টেম করল। রিপোর্ট এলো বিষাক্ত প্রাণীর আক্রমণ বা কুকুরের কামড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। পুলিশ কেস ক্লোজ করে দিল। তারা তো আর জানবে না সেই রাতে ওই ঘরে আসলে আমাদের সাথে কি হয়েছিল। বিজ্ঞান তো আর রক্তের ঋণ বা অভিশাপ বোঝে না, শোধও করতে পারে না। আমি এই ঘটনার পর সেখান থেকে চলে আসি ভাই। চাকরি ছেড়ে দেব ভেবেছিলাম অনেকবার, কিন্তু ছাড়িনি। নিজের পেটটাও তো চালাতে হবে। কিন্তু আমি যখনই কোনো পুরনো বাড়িতে যাই, কোনো শব্দ শুনি, আমার মনে হয় সেই প্রাণীটা সেখান থেকে এখনও আমাকে দেখছে। আর রেনু আপা, উনি এখন ওই গ্রামেই থাকেন। উনি নাকি প্রতি রাতে জানালার পাশে বসে থাকেন।
কেউ কেউ বলে গভীর রাতে বাড়ি থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, আর সাথে শোনা যায় একটা মায়ের ফিসফিসানি। দরজাটা খোলো, মা আমি এসেছি। জানি না রেনু আপা কাকে ডাকেন, মেয়েকে নাকি নিজের মৃত্যুকে। এই বলে মহসিন ভাই তার ঘটনাটা শেষ করেন। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তাকে কি সান্ত্বনা দেব আমি তাই বুঝতে পারলাম না, কেননা আমি তো সেই ঘটনা প্রত্যক্ষ করে দেখিনি। যেহেতু মহসিন ভাই দেখেছেন, উনি সেই ঘটনার চাক্ষুষ প্রমাণ, তাই সেখানে তখন কি ঘটেছিল তা আমার পক্ষে কখনোই বোঝা সম্ভব না। আর যেহেতু আমি বুঝতে পারবো না, তাই কোনো ধরনের সান্ত্বনা দেওয়ার যোগ্যতাও আমি রাখি না। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার আজকের কালেক্ট করা ঘটনা। আমরা হয়তো ভাবি আধুনিক যুগে বাস করি আমরা, সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের এই চেহারা পৃথিবীর আড়ালে এমন কিছু অন্ধকার আছে যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায় না, বোঝায় শুধু ভয়, হিমশীতল বাতাস। সবাই সাবধানে থাকবেন আর নিজের বিশ্বাসকে শক্ত রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, কেননা তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।